ডক্টর রেজাল করিম, আপনাকে দিয়ে শুরু করতে চাই আজকের আলোচনা। আওয়ামী লীগ 5ই আগস্টের পর 2024 সালে বাংলাদেশ থেকে রাজনৈতিকভাবে একভাবে বলা যায় যে আওয়ামী লীগ কিন্তু তাদের কার্যক্রম করতে পারছে না, বন্ধ আছে। কিন্তু সেই আওয়ামী লীগকে বিচারের জন্য যে প্রক্রিয়া, সেই বিচারের প্রক্রিয়াও কিন্তু এখনো অনেকটাই আসলে কতটা এগুলো সেই বিষয়ে কিন্তু সেটাও প্রশ্ন আছে। সবচেয়ে বড় প্রশ্ন যেটি, এবং যে প্রশ্নটি গতকালকে জাতীয় নাগরিক কমিটির নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লাহর উপর আক্রমণের পর উঠে এসেছে, সেটি হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং নিষিদ্ধ করার আগে নির্বাচন করা যাবে না, এমন দাবিও কিন্তু নাগরিক পার্টি করছে। আজকে শিবির সভাপতি 5ই মে মানে শাপলা গণহত্যা দিবস উপলক্ষে একটি মানব প্রাচীর আয়োজন করে। সেখানে তারা বলেছে যে ফ্যাসিবাদ অর্থাৎ আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে, তাদের কাছে অনেক নাম এসেছে, এরকম মন্তব্য তিনি করেছেন। অর্থাৎ আওয়ামী লীগ কিন্তু আলোচনার বাইরে নেই এবং এই বিষয়টি বিচার, নিষিদ্ধ, ফ্যাসিবাদের পুনর্বাসন, ফ্যাসিবাদের প্রতি সহানুভূতিশীল, এরকম নানা আলোচনা আওয়ামী লীগ আছে। একটু আমাকে জানাবেন যে আওয়ামী লীগের আসলে আপনারা সরাসরি কি চান, বিচার হওয়া নাকি বিচারের মাধ্যমে হোক কিংবা সরকারি প্রজ্ঞাপনে হোক আওয়ামী লীগকে নিষিদ্ধ করা? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ সময় টিভির দর্শক শ্রোতা মণ্ডলী সবাইকে, আমাদের সঞ্চালক এবং আমার সহ আলোচক সবাইকে সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি যেটা বলেছেন, প্রথম হচ্ছে যে বাংলাদেশে 5ই আগস্টের আন্দোলনের মধ্য দিয়ে, শেখ হাসিনার পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে আসলে কিন্তু আওয়ামী লীগ এক ধরনের নিষিদ্ধই হয়েছে এবং এদেশের জনগণ, ছাত্র জনতা সেটাকে নিষিদ্ধ করে দিয়েছে। এখন কথা হচ্ছে যে তাদের বিচার প্রক্রিয়া। আমরা বরাবরই কিন্তু বলে আসছি যে আওয়ামী লীগ যত ধরনের অপরাধ করেছে এই সকল অপরাধের বিচার হতে হবে, এটা আমাদের প্রাইম দাবি। আর নিষিদ্ধের দাবি যেটি আজকে আসছে, নিষিদ্ধ জিনিসের প্রতি এক ধরনের আকর্ষণ মানুষের তৈরি হয়, আবার এটাকে সামনে নিয়ে আসা হয়। সুতরাং আমরা আওয়ামী লীগের বিচারটাকে আমরা প্রায়োরিটি দিতে চাই। দেখুন, আওয়ামী লীগের যেই ফ্যাসিবাদী কর্মকাণ্ডের সাথে যারা জড়িত, আপনি তৃণমূল পর্যায় পর্যন্ত, একবারে চেয়ারম্যান মেম্বার পর্যন্ত এবং তৃণমূলের নেতাকর্মী পর্যন্ত, ইভেন কি এগুলোকে তো পলিটিসাইজ করে ফেলা হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে। সাংবাদিকদের কারো কারো অ্যাকাউন্টে 1000 কোটি টাকা পাওয়া গিয়েছে, ছাত্রলীগ তাদের অ্যাকাউন্টে 1000 কোটি টাকা আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায়। সুতরাং আমরা মনে করি আওয়ামী লীগকে যদি বিচারের আওতায় নিয়ে আসা হয় তাহলে তাদের শাস্তিটা উপযুক্ত শাস্তি হবে। এই ক্ষেত্রে তাদের যে নিষিদ্ধ যদি আপনি করেন তাহলে শুধুমাত্র বিচার বলতে কি আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন তাদের বিচার, না দল হিসেবে আওয়ামী লীগের বিচার? না, আমরা মনে করি যে যারা অপরাধ করেছে তাদের বিচার হওয়া উচিত। যারা এই হত্যা, রাহাজানি, লুণ্ঠন, দুর্নীতি, সন্ত্রাস এগুলোর সাথে যারা জড়িত হয়েছে তাদের বিচার হওয়া উচিত। কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা লক্ষ্য করছি, এটি দিন যত যাচ্ছে তত বেশি লক্ষ্য করা যাচ্ছে, সেটি হচ্ছে যে এই যে আওয়ামী লীগ এত বড় অপরাধ করেছে, আজকের সোশ্যাল মিডিয়ার যুগে প্রত্যেকেই কিন্তু একটা ফেসবুকের মালিকানা আছে, একটা পত্রিকা ধরতে পারেন, ইউটিউব, একটা টেলিভিশন দেখতে পারেন। আমরা কোনো জায়গায় আওয়ামী লীগের মধ্যে এই বোধটা আমরা লক্ষ্য করিনি যে এত বড় মেসাকার, এই যে হাজার হাজার ছাত্র জনতা, শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত, এবং এত হাজার হাজার কোটি টাকা তারা দুর্নীতি করেছে, লোপাট করেছে, রাষ্ট্রকে তছনছ করে দিয়েছে, মানুষের ভোটের অধিকার, সকল অধিকারগুলোকে তারা লুণ্ঠন করেছে। এই জায়গায় তাদের মধ্যে যখন ছাত্র জনতা, তাদের মধ্যে যখন মানুষ যখন কোনো ধরনের অনুভূতি আমরা দেখতে পাই না, তখন এটা আমরা খুবই আশ্চর্যান্বিত হই। বরং এর বাহিরে গিয়ে তারা এখানে কিভাবে আসলে, কিভাবে আবার তারা আক্রমণ করবে, কিভাবে তারা এখানে সেগুলো তারা বাছাই করছে, কাকে কাকে আক্রমণ করবে, কাকে কাকে ধরে রাখতে হবে। এটা কিন্তু খুবই দুঃখজনক। সুতরাং সেই জায়গাটা থেকেই ছাত্র জনতার এই সেন্টিমেন্টের জায়গাটাকে আমরা অনার করি, এই অর্থে যে তাদের মধ্যে কোনো বোধ আমরা লক্ষ্য করছি না, বরং তারা যে অপরাধ করেছে এটা বাদ দিয়ে বরং কাকে হত্যা করবে এবং বিভিন্ন জায়গায় আক্রমণ, হত্যাকাণ্ড, বিভিন্ন ধরনের কর্মকাণ্ড, মিছিল, মিটিং তারা করছে। সুতরাং সেই জায়গা থেকে হয়তোবা এই দাবিটা আরো বেশি শক্তিশালী হলে, যেহেতু আমরা জনগণের সাথেই আমরা আছি, সুতরাং সেই দাবির সাথে আমাদেরকেও একত্রতা ঘোষণা করার জায়গায় আওয়ামী লীগ নিয়ে যাবে কিনা সেটা সময়, টাইম বলছে। কিন্তু আমরা দেখেছিলাম যে জামায়াতকে নিষিদ্ধ করা হয়েছিল, তাদের নিবন্ধন বাতিল করা হয়েছিল, তারপরও আপনারা এখনো মানে জনগণের উপর কেন এই ভরসা রাখতে চাচ্ছেন যে জনগণ আপনাদেরকে নিয়ে যাবে? আপনারা কেন দল হিসেবে দাবি করতে পারছেন না? না, আমরা চাচ্ছি না, আমি সেটা বলছি না। আমি প্রথম বলছি যে তাদের নিষিদ্ধের কাজ
বিতাড়নের কাজ, তাদের পলায়নতন্ত্রের মধ্য দিয়ে যে কাজ হয়েছে, এটি দল হিসেবে তাদের জন্য তো একটা অপমানজনক অধ্যায় রচিত হয়েছে। দ্বিতীয় হচ্ছে তাদের বিচার কার্যক্রম। এই বিচার কার্যক্রমের ধীর গতিটাও কিন্তু এই নিষিদ্ধের একটা আলোচনাটাকে সামনে নিয়ে এসছে। আপনি দেখেন এই সরকার কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার, এখানে আজকে প্রতিনিয়ত, আমি গতকালকেও 2-3 শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ হয়েছে, তাদের যেই প্যাথেটিক সাইন, তাদের যেই অনুভূতি, তাদের মায়েদের যে কান্না, এই অবস্থার জায়গা থেকে মানুষের কিন্তু ডিসিশন অনেক সময় কিন্তু চেঞ্জ হয়। আপনি দেখবেন আপনার পরিবারে আপনি একটা মত নিয়ে যাচ্ছেন, কিন্তু যখন গিয়ে দেখেন যে সেখানে অন্যরকম একটা অবস্থা, তখন কিন্তু আপনার চিন্তা জগতে একটা পরিবর্তন এসে যায়। সুতরাং মানুষের মনোজগতের এই জায়গাটা আসলে তৈরি করছে কিন্তু আওয়ামী লীগ নিজেই। আর সরকার এখানে বিচার কার্যক্রমটাকে আরও যেভাবে এগিয়ে নিয়ে আসা দরকার, এটা আমরা মনে করি, এখনো আমরা আশা করছি, কিন্তু এটা যদি হয় তাহলে হয়তো জনগণের এই প্রত্যাশার জায়গাটা একটা অংশ পূরণ হবে বলে আমরা মনে করি। আর আরেকটি বিষয় হচ্ছে, জামাতকে যেহেতু তারা 15 বছর আমাদের বিএনপি সহ আমাদেরকে এক ধরনের তারা রাজনৈতিক কর্মকাণ্ডে আমাদেরকে নিষিদ্ধই করে রেখেছে। আমরা রাজপথে নামা থেকে আমাদের দল হিসেবে তো জামাতের নিবন্ধন বাতিল করেছে, আমাদের নিবন্ধন বাতিল করেছে। এখন ওই ট্রাম্প কার্ডটাকে প্রয়োগটা আইনের মাধ্যমে আওয়ামী লীগকে এইভাবে করা হোক, সেই জায়গায় আমরা অতি উৎসাহী হতে চাই না, যাতে মানুষ মনে না করে যে না, আমাদেরকে যা করা হয়েছে আমরা সেটাই করতে চাই। বরং সেটা জনগণের পক্ষ থেকে আজকে কথা আসতেছে, আওয়ামী লীগের এবং বিচার কার্যক্রম, সেটি আমাদের মূল দাবি, আমরা সেটাই দাবি জানিয়ে আসছি। রেজা ভাই, আপনাকে একটু জানতে চাই, আজকে আপনাদের যেই সহযোগী সংগঠন ছাত্র শিবির, ইসলামী ছাত্র শিবির, তার কেন্দ্রীয় সভাপতি কিন্তু বলেছেন যে অনেকে ফ্যাসিবাদকে পুনর্বাসনের চেষ্টা করছেন, আমাদের কাছে নাম এসেছে। হঠাৎ করে শিবিরের কাছ থেকে এরকম একটি বক্তব্য আসার কারণটা কি? ফ্যাসিবাদকে কারা আসলে পুনর্বাসনের চেষ্টা করছে, এই বিষয়ে আপনার কোনো ধারণা আছে কিনা? না, আমাদের প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশে দুটি জিনিসকে যদি কেউ আবারও ধারণ করে, তাহলে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে। সেটি যদি জামাত ইসলামী হয়, আমি অন্য কোনো পার্টির নাম বলতে চাই না, সেটি হচ্ছে ফ্যাসিবাদী আচরণ, সেটি হচ্ছে যে মানুষের যে দুর্নীতি, চাঁদাবাজি, অর্থাৎ মানুষের উপরে বিগত 15 বছর যে অপারেশনগুলো হয়েছে, এগুলো যদি কেউ ধারণ করে, তাহলে কিন্তু সেই যেই দলের হোক, তাদেরকে কিন্তু জনগণ প্রত্যাখ্যান করবে। আজকের পত্রিকায় আপনি দেখেন, এই যে এটা আমার দেশ, এই যে এখানে পাঠকরা দেখতে পাচ্ছেন, নিঃসন্দেহে এখানে লেখা, সে হচ্ছে টিআরবি কাবিখা সুবিধা নিয়ে আওয়ামী লীগ পুনর্বাসনে বিএনপির নেতাদের ছত্রছায়ায় পলাতক প্রকাশ্যে আসছেন, জেলা জুড়ে সংগঠিত হচ্ছে স্বৈরাচারের দোসররা, সহিংস আন্দোলন সংগ্রামের প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। বরিশাল থেকে এই নিউজটা করা হয়েছে আমার দেশে। সুতরাং এটা আমার কোনো বক্তব্য নেই, এটা পত্রপত্রিকা। এইভাবে করে বিভিন্ন জায়গায় এই জিনিসগুলো হচ্ছে বলে পত্রপত্রিকায় প্রকাশিত হচ্ছে। সুতরাং সেই জায়গায় আমরা মনে করি, এটা যেই দলে হোক না কেন, আমি 3টা প্রাইম কথা বলেছি। একটি হচ্ছে ফ্যাসিবাদের ভাষায়, আচরণে, কর্মতৎপরতায় যদি কেউ ধারণ করে, সেটি যদি জামাত ইসলামী হয়, তাহলে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে। আর যদি দুঃশাসন, যেহেতু এখন শাসন ক্ষমতায় অন্যরা আছেন, তারপরেও যদি মানুষের উপরে কোনো ধরনের ক্ষমতার প্রয়োগ, যেটাকে আমরা বলি মাইট ইজ রাইট, যেটাকে আমরা বলি, সেটি যদি প্রয়োগ হয়, তাহলে বিগত দিনে কিন্তু আওয়ামী লীগ এটি করেছে এবং তাদের অন্যতম প্রিন্সিপাল ছিল দুর্নীতি। সুতরাং এই 3টাকেই কিন্তু না বলতে হবে রাজনৈতিক দলগুলো। কারণ দেখুন, ছাত্র জনতার যে আন্দোলনটা, আমাদের শিশু কিশোররা যে রাস্তায় বেরিয়ে আসছে, এরা কিন্তু পলিটিক্সের কিছু বোঝে না। এরা একটা জিনিস বুঝেছে, যেমন বাবা খুশি হয়েছে পদ্মা সেতু দেখে, কিন্তু সন্তান খুশি হয়নি। কেন হয়নি? কারণ তার হাতে এরকম একটা মোবাইল আছে, সে এখানে কিন্তু বের করে ফেলছে যে পদ্মা সেতুতে কি পরিমাণ হয়েছে, প্রতিবেশী রাষ্ট্রে কি হয়, আমাদের এখানে যা হয়, ব্যাংক লুট হয়েছে, সে বের করে ফেলেছে। সুতরাং এই যে তাদের মধ্যে অবচেতন, এই শিশুদের মনে যে রেখাপাত, সেই জায়গা থেকেই কিন্তু আমাদের শিশুরা বেরিয়ে আসছে। আপনি দেখেন, অসংখ্য শহীদকে আপনি পাবেন, যারা কিন্তু আমাকে এক শহীদের মা বলেছে যে আমার সন্তানকে সবসময় আমি যে টাকা দিই, সেই টাকাই সে স্কুল কলেজ থেকে চলে আসে, কিন্তু তাকে ওই দিন সে টাকা অন্য থেকে ধার করে নিয়ে গেছে এবং বলে গেছে, আমি যদি শহীদ হয়ে যাই তাহলে এই টাকাটা তুমি আমার মা থেকে নিয়ে নেবে। এই যে একটা তার মধ্যে রেখাপাত, এই যে তার মধ্যে বৈষম্যের বিরুদ্ধে তার যে অবস্থান, এটাকে রাজনৈতিক দলগুলোকে ওন করতে হবে।
যদি এটি না করেন তাহলে একই কায়দায় কিন্তু হবে, আমাদের এই রক্ত কিন্তু এক সাগর রক্ত কিন্তু বৃথা যাবে এবং জনগণ কিন্তু সেটি দেখতে চায় না যে আপনি আমি কোনোভাবে, বিশেষ করে রাজনৈতিক দল, দেখেন রাজনৈতিক দলের সাথে কত পার্সেন্ট আমাদের অ্যাক্টিভিস্ট কিন্তু সব দলেরই আপনি যদি ধরেন তাহলে একটা পার্সেন্টেজ আছে, আর বাকিরা কারা? বাকিরা জনগণ, কিন্তু এরাই ডিসাইড করে যে কে ক্ষমতা তাকে শাসন করবে। সুতরাং সেই জায়গায় ওই মানুষগুলোর যে দেয়ালের যে লিখন, যে মানুষের মনের যে অভিব্যক্তি, এটাকে আপনাকে ধারণ করতে হবে। সেই জায়গায় এই কথাটা আজকে তো বিভিন্ন জায়গা থেকে আসছে। আমরা মনে করি এই জায়গায় আমাদের রাজনৈতিক দলগুলোর সচেতন হওয়া উচিত। আমরা যাতে যে সেই প্রিভিয়াস যে এখানে রেকর্ডগুলো আছে, নেগেটিভ অ্যাক্টিভিটিসগুলো আছে, ফ্যাসিবাদী যে কর্মকাণ্ডগুলো আছে, এবং আওয়ামী লীগ বিশেষ করে আমাদের ছাত্রদের পাঠ্যপুস্তক থেকে এগুলো সরিয়ে ফেলেছে, কিন্তু আমরা পড়েছি তাদের সেই ৭২-৭৪-এর অপকর্ম, সেই দুঃশাসন, কিভাবে এখানে মানুষের উপরে তারা নির্যাতন করেছে, এবং বিভিন্ন নামে বেনামে বিগত দিনে তারা এখানে আমাদের লুটপাটের রাজনীতিটা কিভাবে করেছে। আমাদের প্রত্যেকের, আমি বলেছি যে আমার দেখা মতে, আমি জানি না এটা আমার সাথে কয়জন একমত, আমাদের দেখা মতে এই গত যে ঈদটা আমরা পালন করেছি, এইটা ছিল মানুষের মন খোলা ঈদ। শবে বরাত বলেন, অন্যান্য নববর্ষ বলেন, অন্যান্য। সুতরাং এই যে মানুষ ঘর থেকে বের হলে আর গুম হবে না, এটা অন্তত মানুষের মধ্যে এখন কনফার্ম হয়েছে। এই জায়গায় ওই দুঃশাসনটা আবার আসুক, এবং যাদের মাধ্যমে এসেছে, যে কারণে একবারে তাজা রক্ত তো, আপনি ২৮ অক্টোবর লোকে বৈঠা দিয়ে এই রাজপথে পল্টনে আমাদের নেতাকর্মীদেরকে হত্যা করে লাশের উপরে নৃত্য করার যে ইতিহাস হয়েছে, এবং আমাদের নেতৃবৃন্দ কিভাবে হত্যা করা হয়েছে। তো জামায়াত কি দল হিসেবে ২৮ অক্টোবর, ৫ মে কিংবা জুলাই হত্যাকাণ্ডের বিচার দাবিতে শক্তিশালী ভূমিকা রাখতে পারছে, যেটা কিনা নাগরিক পার্টি কিংবা ইনকিলাব মঞ্চ সহ অন্যান্য না, আমরা অবশ্যই আমরা এখানে আমাদের বক্তব্য দুটি। একটি হচ্ছে যারা এই ক্ষেত্রে যারা বিভিন্ন জুলুমের শিকার হয়েছে, তাদের সে পরিবার, তাদের সে লোকগুলো, তারা মামলা করছে, তারা বিভিন্ন জায়গায়, এবং এই মামলাগুলো তো রাজনৈতিক মামলা হিসেবে বিগত দিন আওয়ামী লীগ, কিন্তু ২৮ অক্টোবর কিন্তু আমিও গুলিবিদ্ধ হয়েছিলাম, আমার পা কিন্তু এখানে সেই বুলেটের আঘাতে খুবই খারাপ অবস্থা হয়ে গেছে। সুতরাং সেই মামলাগুলো তারা রাজনৈতিক দিক থেকে প্রত্যাখ্যান করেছে। এখন আমরা নতুন করে বিভিন্ন জায়গায় মামলা হচ্ছে, আর আওয়ামী লীগের বিচারের জন্য একবারে ২৮ অক্টোবর থেকে শুরু করে আপনি যদি ৫ আগস্ট পর্যন্ত আসেন, যেটা ইজাজ ভাই বলেছে, সেটি হচ্ছে যে শাপলা চত্বর থেকে শুরু করে আপনি হেফাজত কিন্তু দাবি দিয়েছে তাদের নেতাকর্মী, এবং তারা কমিশন দাবি করেছে। আমি মনে করি সে কমিশন হওয়া উচিত, বিডিআর হত্যাকাণ্ডের কমিশন হয়েছে। এগুলো সব কিছুর বিচার যদি হয়, তাহলে এই যে অ্যাবাভ ল মেন্টালিটি এবং আমি সব, এই জায়গাটা থেকে যদি বাংলাদেশ বেরিয়ে আসতে পারে, আমার মনে হয় এবারের যে আন্দোলন, এবারের ছাত্র জনতার, স্কুল ছাত্রদের যে মনের রেখাপাত, সেটাকে আমরা ধন্যবাদ। আপনার কাছে ইজাজ ভাই বেশ কয়েকটি অভিযোগ করেছেন। একটা হচ্ছে আওয়ামী লীগের কাপড়ের নিচ থেকেই বের হয়ে এসে জামাত হুট করে বলল যে আমরাও আসলে আন্দোলনে ছিলাম, এবং আপনাদের প্রতি অভিযোগ করেছেন যে আপনারাও তাদের প্রতি সহানুভূতিশীল। আপনি একটু উত্তর দিবেন এই বিষয়ে। প্রথম কথা হচ্ছে ইজাজ ভাইয়ের একটা বিষয়ের সাথে আমি ওনাকে একমত, আমার মনে হয় ইজাজ ভাই ভুলে গেছে, খুব দিনটা বেশি দূরে না। সেটি হচ্ছে যে বাংলাদেশের ৫ আগস্টের আগ পর্যন্ত, বাংলাদেশের ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সবার আগে জুলুমের শিকার কিন্তু আমরা হয়েছি। ২৮ অক্টোবর লোকে বৈঠা দিয়ে যে আক্রমণ, এটা দিয়ে আমাদের উপরে শুরু হয়েছে। এরপরে আমাদেরই সবচেয়ে বেশি নেতৃবৃন্দকে কিন্তু হত্যা করা হয়েছে, ১১ জন শীর্ষ নেতাদেরকে হত্যা করা হয়েছে, যেটাকে জুডিশিয়াল কিলিং, যেটা আজকে বাংলাদেশের কোর্ট না, হিউম্যান রাইটস অর্গানাইজেশন না, ব্রিটেনের আদালত পর্যন্ত এটার ব্যাপারে তাদের জাজমেন্ট দিয়েছে যে এটা পলিটিসাইজ হয়েছে এবং বিচারের নামে এটা গণহত্যা হয়েছে। সুতরাং এই জায়গায় আমরা কিন্তু এই ৫ আগস্টের আগে কিন্তু আমরা সবাই মিলে এক এবং অভিন্ন ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে আমরা সবাই ছিলাম। সুতরাং আমরা যাতে করে এই মিস্টেকটা আমাদের না হয়, যে ফ্যাসিবাদের বিরুদ্ধে ওয়ার্ক টুগেদার এবং লেট আস গো। এবং ইজাজ ভাই যেটা বলেছেন, কাপড়ের নিচ থেকে কার কি বের হয়েছে, এটা জাস্টিফাই করবে পিপল, কারণ আমাদের পলিটিক্সটা হচ্ছে বেটারমেন্ট অফ আওয়ার কান্ট্রি, অফ আওয়ার পিপল। সুতরাং পিপল এটা ডিসাইড করবে, আর জনগণে এটা দেখতেছে কে কি করতেছে। এটা কিন্তু আমার টকশো আর উনি বললে এখানে সব হয়ে যাচ্ছে বিষয়টা কিন্তু মোটেও তা না, কারণ এখানে দেখবেন অনেকে নিচে কমেন্টস করে
এজাজ ভাইয়ের বক্তব্য যদি রাইট না হয়, আমারটা যদি রাইট না হয়, তাহলে তারা কিন্তু তাদের মতামত দেয়। সুতরাং আজকের এই যুগে খুব জোর করে কিছু চাপিয়ে দেয় না। আমি এই ক্ষেত্রে এখনো বলতে চাই যে আমরা যারা ফেসিবাদ বিরোধী লড়াইয়ে ছিলাম, আমাদের ডিভাইড অ্যান্ড রোলের যে তত্ত্বের ভিত্তিতে আমাদের যদি উভয়ের মধ্যে যে ডিভাইডেশনটা তৈরি হয়, এর মাঝখান দিয়ে কিন্তু ফেসিবাদের উত্থান হবে। এখন এটাকে কে প্রমোট করছে, দ্যাট ইজ এ ইম্পর্টেন্ট থিং, দ্যাট ইজ দ্য গ্রেট কোশ্চেন আই থিঙ্ক। সুতরাং সেই জায়গাটা পিপল উইল ডিসাইড। আর আরেকটা জিনিস আমি বলতে চাচ্ছি, সেটি হচ্ছে যে ইয়ং জেনারেশন নিয়ে ইজাজ ভাই যেটা বলছে, আমি এটার সাথে কিন্তু পুরোপুরি একমত না। দেখেন, আমরা কিন্তু মানে সবাই জেল জুলুমের শিকার হয়েছে, আমরা কিন্তু আন্দোলন করেছি। আপনি যদি বলেন তাহলে এই আন্দোলনের আমাদের এই রাজনৈতিক দলগুলোর জুলুম নির্যাতনের ফাউন্ডেশনের উপরে 5 আগস্টের বিপ্লব একটু শেষের দিকে আসেন, আমরা 1 মিনিট সময় ঠিক। সুতরাং সেই জায়গায় আমি বলবো যে ইয়ং জেনারেশন বুঝে না, এটা ঠিক না, কারণ তারা অনেক ভালো বুঝে। আমার ঘরে সবচেয়ে আমার যে সন্তানটি ছোট, সে সবচেয়ে ভালো বুঝে বলে আমি মনে করি আর কি, পার্সোনালি আই থিঙ্ক। সুতরাং তারা কিন্তু তাদের চিন্তার জগৎটা কিন্তু, হ্যাঁ, আমি শুধুমাত্র নতুন যে দল হয়েছে তাদেরকে ইয়ং জেনারেশনের লিডার মনে করি না, কারণ আমার সন্তানের তাহলে কি হবে। এই আন্দোলনে কিন্তু সব দলের লোক ছিল এবং ভেরি মাচ জেনারেল পিপল এঙ্গেজ ছিল। সুতরাং সেই জায়গা থেকে তাদের মতকে, তাদের পর্যালোচনাটাকে, তাদের অপিনিয়নটাকে আমার মনে হয় গুরুত্ব দিতে হবে। এটাকে ইগনোর করলে আমাদের আগামী দিনের রাজনীতির জন্য সেটা খুব দুঃখজনক। অনেক ধন্যবাদ রেজা ভাই আপনাকে।